পূর্ণিমার রাতে ছাদে বসে চাঁদ দেখছিলাম। ছেলে এসে পাশে বসল। বলল, মা, চাঁদ কত সুন্দর, তাই না? আমি বললাম, হ্যাঁ, পূর্ণিমার চাঁদ সবসময় সুন্দর। সে বলল, কিন্তু তোমার চেয়ে সুন্দর নয়। আমি হেসে বললাম, মিষ্টি কথা বলতে ভালো পারিস। হঠাৎ মেঘে চাঁদ ঢেকে গেল। ছাদটা অন্ধকার হয়ে গেল। সে আমার হাত ধরল, বলে, মা, ভয় পাচ্ছ? আমি বললাম, না, তুমি তো আছো। চাঁদ আবার বেরিয়ে এলো মেঘের আড়াল থেকে। চাঁদের আলো আমাদের দুজনের উপর পড়ল। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, এই চাঁদের আলো তুমি কত সুন্দর দেখাচ্ছ। তারপর হঠাৎ গম্ভীর হয়ে বলল, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি বললাম, কি বলবি? মা, এই চাঁদের মতোই তুমি আমার জীবনে আলো এনেছ। কিন্তু এখন আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হও। আমরা এই চাঁদের সাক্ষীতে নতুন জীবন শুরু করি। চাঁদের আলো আমার চোখে জল চিকচিক করতে লাগল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রবিন দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিয়ান আর রিতা। রিয়ান 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিতা 14 বছর বয়সী, স্কুলে যায়। আজকের যে ঘটনাটা আপনাদের বলবো সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। যখন আমি প্রথম এই ঘটনার মুখোমুখি হয়েছিলাম, তখন মনে হয়েছিল যেন আমি কোনো অদ্ভুত স্বপ্নের ভেতর আছি। কিন্তু পরে যা যা ঘটেছে সেগুলো আমার পুরো পরিবারের জীবন বদলে দিয়েছে। সেদিন ছিল শীতের একটা সন্ধ্যা। বাইরে হালকা কুয়াশা পড়েছে। ঘড়িতে তখন সন্ধ্যা 7টা বাজে। আমি রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিলাম। হঠাৎ রিয়ান এসে আমার পাশে দাঁড়াল। তার চোখে একটা অদ্ভুত চাঞ্চল্য। সে বলল, মা, তুমি কি জানো আমাদের বাড়ির তলায় কি আছে? আমি অবাক হয়ে বললাম, মাটি ছাড়া আর কি থাকবে? কেন এমন প্রশ্ন করছিস? রিয়ান রহস্যজনক ভঙ্গিতে বলল, মা, আজ দুপুরে যখন তুমি বাজারে গিয়েছিলে, তখন আমি বাগানে পানি দিতে গিয়েছিলাম। সেখানে একটা অদ্ভুত শব্দ পেলাম। মাটির নিচ থেকে যেন কে কথা বলছে। আমি হেসে বললাম, বাবা, তুই নিশ্চয়ই ভুল শুনেছিস। হয়তো পাশের বাড়ি থেকে কোনো শব্দ এসেছে। কিন্তু রিয়ানের চোখের সেই চাঞ্চল্য দেখে বুঝলাম যে সে সত্যিই কিছু একটা শুনেছে। সে বলল, না মা, আমি একদম পরিষ্কার শুনেছি। কেউ যেন বলছিল, সাহায্য করো, আমাদের এখানে থেকে বের করো। এ কথা শুনে আমার গা শিউরে উঠল। কিন্তু মনে মনে ভাবলাম, হয়তো ছেলের কল্পনা। তাই বললাম, ঠিক আছে, কাল সকালে একবার দেখব। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়ান এবং রিতা দুজনেই বাগানে দাঁড়িয়ে মাটির দিকে তাকিয়ে আছে। আমি কৌতূহলী হয়ে তাদের কাছে গেলাম। রিতা বলল, মা, দিদি ভাইয়ের কথা ঠিক। আমিও শুনতে পাচ্ছি। কেউ যেন নিচে থেকে কথা বলছে। আমি কান খাড়া করে শুনলাম। প্রথমে কিছুই পেলাম না। কিন্তু কয়েক মিনিট পর সত্যিই একটা ক্ষীণ আওয়াজ কানে এলো। যেন কেউ অনেক দূর থেকে ডাকছে। হঠাৎ আমার মনে পড়ল, এই বাড়িটা কিনার সময় আমার শ্বশুর একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, এই এলাকায় নাকি অনেক পুরনো সময়ে একটা গুপ্ত রাজপথ ছিল। রাজারা গোপনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ভূগর্ভস্থ সুড়ঙ্গ ব্যবহার করতেন। আমি বাচ্চাদের বললাম, তোমরা দুজন এখানে দাঁড়াও। আমি তোমাদের বাবাকে ডেকে আনি। রবিনকে সব কিছু খুলে বলার পর সে প্রথমে বিশ্বাস করল না। কিন্তু যখন সে নিজেও সেই আওয়াজ শুনল, তখন তার মুখ গম্ভীর হয়ে গেল। রবিন বলল, মিতালি, এটা নিয়ে আমাদের খোঁজখবর নিতে হবে। হয়তো সত্যিই নিচে কোনো পুরনো কাঠামো আছে। সেদিন বিকেলে রবিন কয়েকটা বই নিয়ে এলো। সেগুলো ছিল স্থানীয় ইতিহাস নিয়ে লেখা। আমরা সবাই মিলে সেই বইগুলো পড়তে শুরু করলাম। একটা বইতে পেলাম যে আমাদের এলাকায় 300 বছর আগে রাজা কৃষ্ণচন্দ্রের একটা গোপন ভাণ্ডার ছিল। সেখানে তিনি যুদ্ধের সময় তার মূল্যবান জিনিসপত্র লুকিয়ে রাখতেন। রিয়ান উত্তেজিত হয়ে বলল, মা, তাহলে কি আমাদের বাড়ির নিচে সত্যিই কোনো গুপ্তধন আছে? আমি বললাম, এসব শুধু গল্প হতে পারে। কিন্তু যেহেতু আমরা সত্যিই কোনো আওয়াজ শুনতে পাচ্ছি, তাই একবার খুঁজে দেখতে ক্ষতি নেই। পরদিন রবিন একটা ছোট্ট খোঁড়ার যন্ত্র নিয়ে এলো। আমরা যেখানে আওয়াজটা সবচেয়ে বেশি শুনতে পাচ্ছিলাম সেখানে খোঁড়া শুরু করলাম। মাত্র 3 ফুট খুঁড়তেই একটা পাথরের স্ল্যাবে ঠেকলাম।
সেই স্ল্যাবে কিছু পুরনো অক্ষর খোদাই করা ছিল। আমরা সেগুলো পরিষ্কার করে দেখলাম। সেটা ছিল পুরনো বাংলা লিপি। রবিন কোনমতে পড়ল, এখানে প্রবেশ নিষেধ। শুধুমাত্র রাজকীয় অনুমতিতেই প্রবেশযোগ্য। আমরা সবাই একে অপরের দিকে তাকালাম। রীতা বলল, মা, এটা কি সত্যিই কোনো রাজার গুপ্তপথ? আমি বললাম, মনে হচ্ছে তাই। কিন্তু আমাদের সাবধানে এগোতে হবে। স্ল্যাবটা সরানোর চেষ্টা করতেই সেটা খুলে গেল। নিচে দেখা গেল একটা সুডঙ্গের মুখ। সেখান থেকে ঠান্ডা হাওয়া বের হচ্ছিল। রিয়ান একটা টর্চ নিয়ে সুডঙ্গের ভেতরে আলো ফেলল। দেখা গেল সুডঙ্গটা অনেক গভীর এবং লম্বা। দেওয়ালগুলো ইট দিয়ে তৈরি। রবিন বলল, আমরা সবাই একসাথে নিচে নামব। কিন্তু খুব সাবধানে। সুডঙ্গে নামতেই একটা অদ্ভুত গন্ধ পেলাম। পুরনো ধূসর একটা গন্ধ। যেন শত শত বছর ধরে কেউ এখানে আসেনি। প্রায় 25-30 ফুট হাঁটার পর আমরা একটা বড় কক্ষে পৌঁছালাম। সেখানে কিছু পুরনো কাঠের বাক্স রাখা ছিল। তার সাথে দেওয়ালে কিছু চিত্রকর্ম। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, সেই কক্ষে একটা আধুনিক ব্যাটারিচালিত লণ্ঠন জ্বলছিল। আর তার পাশে একটা নোটবুক পড়েছিল। আমি ভয়ে রবিনের হাত ধরলাম। বললাম, এখানে কেউ আছে মনে হচ্ছে। হঠাৎ আমরা শুনলাম পায়ের শব্দ। কেউ আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা সবাই একসাথে দাঁড়িয়ে গেলাম। অন্ধকার থেকে বের হয়ে এলো একজন বয়স্ক মানুষ। তার চুল দাড়ি সব সাদা। কিন্তু তার চোখে একটা অদ্ভুত ঔজ্জ্বল্য। তিনি আমাদের দেখে হেসে বললেন, আহ, অবশেষে কেউ এখানে এলো। আমি অপেক্ষা করছিলাম। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, আপনি কে? এখানে কি করছেন? বৃদ্ধ লোকটি বললেন, আমার নাম প্রফেসর সুরেন্দ্রনাথ ঘোষ। আমি একজন প্রত্নতত্ত্ববিদ। 25 বছর ধরে এই সুডঙ্গ নিয়ে গবেষণা করছি। রিয়ান জিজ্ঞেস করল, আপনি এখানে থাকেন? প্রফেসর ঘোষ বললেন, হ্যাঁ বাবা। আমি এখানে একটা অস্থায়ী গবেষণাগার তৈরি করেছি। কারণ এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আমাদের সেই বাক্সগুলোর কাছে নিয়ে গেলেন। একটা বাক্স খুলে দেখালেন ভেতরে অনেক পুরনো স্বর্ণের মুদ্রা, গহনা এবং মূল্যবান পাথর। এগুলো রাজা কৃষ্ণচন্দ্রের ব্যক্তিগত সম্পদ। তিনি এখানে লুকিয়ে রেখেছিলেন যুদ্ধের সময়। কিন্তু যুদ্ধে তার মৃত্যু হয়ে যাওয়ায় এগুলো আর খুঁজে পাওয়া যায়নি। রীতা চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, এগুলোর দাম কত? প্রফেসর ঘোষ বললেন, অর্থের হিসেবে হয়তো কয়েক কোটি টাকা। কিন্তু ঐতিহাসিক দিক থেকে এর মূল্য অসীম। রবিন বলল, কিন্তু আমাদের সাথে আপনার পরিচয় হলো কিভাবে? আমরা তো জানতামই না যে এখানে এসব আছে। প্রফেসর ঘোষ একটু হেসে বললেন, আসলে আমি আপনাদের ডেকেছি। গত কয়েক মাস ধরে আমি ভূগর্ভ থেকে শব্দ করছিলাম। কারণ আমার একা এই কাজ শেষ করা সম্ভব নয়। আমার সাহায্য দরকার। আমি বললাম, কি ধরনের সাহায্য? তিনি একটা পুরনো মানচিত্র বের করে দেখালেন। সেখানে আমাদের বাড়ি থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় সুডঙ্গের পথ দেখানো আছে। এই সুডঙ্গটা শুধু এখানেই শেষ নয়। এটা শহরের 3টে গুরুত্বপূর্ণ জায়গার সাথে যুক্ত। রাজবাড়ি, পুরনো মন্দির এবং নদীর ঘাট। আমার মনে হয় আরও অনেক গুপ্তধন এই পথগুলোতে লুকানো আছে। রিয়ান উত্তেজনায় বলল, তাহলে আমরা সব খুঁজে বের করব। প্রফেসর ঘোষ বললেন, কিন্তু সেটা অনেক বিপজ্জনক কাজ। এই সুডঙ্গগুলো অনেক পুরনো। কোথাও ধসে পড়ার ভয় আছে। আবার কোথাও হয়তো বিষাক্ত গ্যাস থাকতে পারে। আমি চিন্তিত হয়ে বললাম, তাহলে এটা কি ঠিক হবে? তিনি বললেন, আপনাদের পরিবারের সবার সাহায্য পেলে আমি এই কাজটা নিরাপদে শেষ করতে পারি। এবং যা পাওয়া যাবে সেটা আমরা সরকারের হাতে তুলে দেব। বিনিময়ে আপনারা একটা ভালো পুরস্কার পাবেন। রবিন এবং আমি একে অন্যের দিকে তাকালাম। এটা একটা দুর্দান্ত সুযোগ, কিন্তু একই সাথে বিপজ্জনক। আমি বললাম, আমাদের একটু সময় দিন। আমরা ভেবে জানাব। পরদিন সকালে আমরা পরিবারের সবাই মিলে আলোচনা করলাম। রিয়ান এবং রীতা দুজনেই এই অ্যাডভেঞ্চারে যেতে চায়। রিয়ান বলল, মা, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ। আমরা ইতিহাসের অংশ হতে পারি। রীতাও বলল, হ্যাঁ মা, এবং এটা অনেক মজার হবে। রবিন বলল, মিতালি, প্রফেসর ঘোষকে দেখে মনে হয় ভালো মানুষ। আর তিনি যদি 25 বছর ধরে এই কাজ করে থাকেন, তাহলে তিনি অভিজ্ঞ। আমিও সিদ্ধান্ত নিলাম যে আমরা এই অ্যাডভেঞ্চারে যাব। পরদিন আমরা প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে সুডঙ্গে নামলাম। প্রফেসর ঘোষ আমাদের সবাইকে বিশেষ মাস্ক এবং টর্চ দিলেন। তিনি বললেন, আমরা প্রথমে রাজবাড়ির দিকের পথ অনুসরণ করব।
সেটা সবচেয়ে নিরাপদ। রাজবাড়ির দিকের পথটা প্রায় 1 কিলোমিটার লম্বা। পথটা অনেক জায়গায় সরু, আবার কোথাও চওড়া। মাঝে মাঝে বাঁক। হাঁটতে হাঁটতে আমরা দেখলাম দেওয়ালে অনেক পুরনো চিত্রকর্ম। সেগুলোতে রাজারানীর ছবি, যুদ্ধের দৃশ্য এবং বিভিন্ন ধর্মীয় প্রতীক আঁকা। রীতা একটা চিত্রের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, দেখো, এই রানীর গহনাগুলো দেখতে কেমন সুন্দর। প্রফেসর ঘোষ বললেন, এটা রানী ভবানীর ছবি। তিনি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের স্ত্রী। তার গহনার একটা বিশেষ সংগ্রহ এই সুডঙ্গেই লুকানো আছে। প্রায় 2 ঘণ্টা হাঁটার পর আমরা একটা বিশাল কক্ষে পৌঁছালাম। সেখানে অনেক বড় বড় বাক্স সাজানো ছিল। আর মাঝখানে একটা সিংহাসন। প্রফেসর ঘোষ বললেন, এটা রাজার গোপন দরবার ঘর। যুদ্ধের সময় তিনি এখান থেকেই পরিকল্পনা করতেন। আমরা একে একে বাক্সগুলো খুলতে লাগলাম। প্রতিটা বাক্সেই অবিশ্বাস্য সব জিনিস। স্বর্ণের অলঙ্কার, রৌপ্যের বাসনপত্র, দামি পাথরে তৈরি বিভিন্ন শিল্পকর্ম। রিয়ান একটা বাক্স থেকে একটা সোনার মুকুট বের করল। সেটা মাথায় দিয়ে বলল, দেখো, আমি রাজা হয়ে গেছি। আমরা সবাই হেসে উঠলাম। কিন্তু হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনলাম। যেন পাথর পড়ার শব্দ। প্রফেসর ঘোষ চিন্তিত হয়ে বললেন, মনে হয় সুডঙ্গের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের দ্রুত এখান থেকে বের হতে হবে। কিন্তু যখন আমরা ফিরে যাওয়ার চেষ্টা করলাম, দেখলাম পথটা বন্ধ হয়ে গেছে। মাঝের একটা অংশ ধসে পড়েছে। আমি ভয়ে রবিনের হাত শক্ত করে ধরলাম। বললাম, এখন আমরা কি করব? প্রফেসর ঘোষ শান্ত থেকে বললেন, ঘাবড়ানোর কিছু নেই। আমি জানতাম এমনটা হতে পারে। এই কারণেই আমি বিকল্প পথের সন্ধান করে রেখেছি। তিনি সেই মানচিত্রটা বের করলেন। তাতে দেখালেন যে এই কক্ষ থেকে আরেকটা সুডঙ্গ মন্দিরের দিকে চলে গেছে। আর সেই পথ দিয়ে আমরা বাইরে বের হতে পারব। রীতা কাঁদো কাঁদো গলায় বলল, আমার ভয় লাগছে মা। আমি তাকে বুকে নিয়ে বললাম, ভয় পেজো না মা। আমরা সবাই একসাথে আছি। কিছুই হবে না। প্রফেসর ঘোষ আমাদের উৎসাহ দিয়ে বললেন, চলো, আমরা মন্দিরের দিকের পথ দিয়ে যাব। সেই পথেও অনেক আকর্ষণীয় জিনিস দেখতে পাব। আমরা নতুন পথে চলতে শুরু করলাম। এই পথটা আগের থেকে আরও সরু এবং আঁকাবাঁকা। কিন্তু দেওয়ালের চিত্রকর্মগুলো আরও সুন্দর। হাঁটতে হাঁটতে রিয়ান বলল, প্রফেসর কাকু, আপনি এতদিন একা একা এই কাজ করছিলেন? আপনার পরিবার কিছু বলতো না? প্রফেসর ঘোষ একটু দুঃখের সাথে বললেন, আমার কোনো পরিবার নেই বাবা। আমার স্ত্রী অনেক আগেই মারা গেছেন। সন্তানও নেই। তাই আমার সারাটা জীবন এই গবেষণার কাজেই কেটে গেছে। আমার মন খারাপ হয়ে গেল। বললাম, তাহলে তো আপনি খুব একা। তিনি হেসে বললেন, এখন আর একা নেই। আপনাদের পেয়েছি যে। প্রায় 1 ঘণ্টা হাঁটার পর আমরা আরেকটা বড় কক্ষে পৌঁছালাম। সেখানেও অনেক বাক্স। কিন্তু এগুলো আগের চেয়ে ছোট এবং অন্যরকম। প্রফেসর ঘোষ বললেন, এগুলো ধর্মীয় জিনিসপত্র। মূর্তি, পূজার সামগ্রী এবং পুরনো পাণ্ডুলিপি। একটা বাক্স খুলে দেখলাম ভেতরে অনেক পুরনো বই। সেগুলো তালপাতায় লেখা। কিছু সংস্কৃতে, কিছু পুরনো বাংলায়। রবিন একটা বই হাতে নিয়ে বলল, এগুলো পড়তে পারলে কত কিছু জানা যেত। প্রফেসর ঘোষ বললেন, আমি এগুলোর অনেকটাই অনুবাদ করেছি। এর মধ্যে রাজার ব্যক্তিগত ডায়েরিও আছে। তাতে তিনি তার গোপন সম্পদের কথা লিখেছেন। রিয়ান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি লিখেছেন? তিনি লিখেছেন যে তার সবচেয়ে দামি সম্পদ নদীর ঘাটের কাছে লুকিয়ে রেখেছেন। সেটা একটা বিশাল হীরা, যার নাম কৃষ্ণমণিগু। আমরা সবাই অবাক হয়ে শুনলাম। রীতা চোখ বড় করে বলল, সত্যি? কত বড় হবে সেই হীরা? প্রফেসর ঘোষ বললেন, রাজার লেখা অনুযায়ী সেটা একটা নারকেলের সমান বড়। এবং সূর্যের আলোতে সেটা রংধনুর মতো রং ছড়ায়। রবিন বলল, সেটা কি আমরা খুঁজতে পারি? অবশ্যই। কিন্তু তার জন্য আমাদের নদীর ঘাট পর্যন্ত যেতে হবে। এই সুডঙ্গ দিয়েই। আমরা আবার চলতে শুরু করলাম। এবারের পথটা আরও লম্বা। মাঝে মাঝে আমাদের সিঁড়ি দিয়ে নিচে নামতে হল। একসময় আমরা পৌঁছালাম একটা অদ্ভুত জায়গা। সেখানে মাটির নিচে একটা ছোট্ট নদী বইছে। আর সেই নদীর পাশে একটা নৌকা বাঁধা। প্রফেসর ঘোষ বললেন, এই নদীটা মূল নদীর সাথে যুক্ত। আমরা এই নৌকায় করে যাব। নৌকায় উঠতে গিয়ে রিতার পা পিছলে গেল। সে প্রায় পানিতে পড়ে যাচ্ছিল। রিয়ান দ্রুত তাকে ধরে ফেলল। রিয়ান বলল, সাবধানে দিদি। পানিটা অনেক ঠান্ডা মনে হচ্ছে।
আমি রিতাকে শক্ত করে ধরে বসলাম। বললাম, এবার খুব সাবধানে থাকবি। নৌকাটা ছিল কাঠের তৈরি, কিন্তু অনেক মজবুত। প্রফেসর ঘোষ দক্ষতার সাথে নৌকা চালাতে লাগলেন। নদীর দুপাশে অদ্ভুত সব দৃশ্য। দেওয়ালে ছোট ছোট ছিদ্র দিয়ে আলো আসছে। সেই আলোতে পানির উপর সুন্দর প্রতিবিম্ব পড়ছে। রিতা মুগ্ধ হয়ে বলল, এটা দেখতে স্বর্গের মতো। রিয়ানও বলল, সত্যি। মনে হচ্ছে আমরা রূপকথার কোনো জগতে এসেছি। প্রায় আধা ঘণ্টা নৌকা চালানোর পর আমরা একটা ঘাটে পৌঁছালাম। সেখানে পাথরের সিঁড়ি দিয়ে উপরে ওঠার ব্যবস্থা। প্রফেসর ঘোষ বললেন, এখানেই কৃষ্ণমণি হীরাটা লুকানো আছে। রাজার ডায়েরি অনুযায়ী। সিঁড়ি দিয়ে উঠে আমরা দেখলাম একটা বিশাল গোলাকার কক্ষ। তার মাঝখানে একটা পাথরের বেদি। আর সেই বেদির চারপাশে অনেক ছোট ছোট প্রদীপ। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হল, সেই প্রদীপগুলো জ্বলছিল যেন কেউ সদ্য জ্বালিয়েছে। আমি ভয়ে বললাম, এখানে আর কেউ আছে নাকি? প্রফেসর ঘোষ একটু চিন্তিত হয়ে চারদিকে তাকালেন। বললেন, মনে হচ্ছে আমরা একা নই। হঠাৎ আমরা শুনলাম কারো হাততালির শব্দ। অন্ধকারের মধ্য থেকে বের হয়ে এলো দুজন মানুষ। একজন মধ্যবয়সী পুরুষ, আরেকজন তরুণী। মধ্যবয়সী লোকটি বলল, স্বাগতম প্রফেসর ঘোষ। আমি জানতাম আপনি একদিন এখানে আসবেন। প্রফেসর ঘোষ অবাক হয়ে বললেন, আপনি কে? কিভাবে আমাকে চেনেন? লোকটি হেসে বলল, আমার নাম অমিতাভ সেন। আমি একজন ইতিহাসবিদ। আর ইনি আমার মেয়ে অনন্যা। আমরা আপনার গবেষণার কথা জানি। রবিন সন্দেহের সাথে বলল, আপনারা এখানে কি করছেন? অনন্যা এগিয়ে এসে বলল, আমরাও এই গুপ্তধনের খোঁজ করছি। কিন্তু আমাদের উদ্দেশ্য ভালো। আমরা এগুলো জাদুঘরে রাখতে চাই। প্রফেসর ঘোষ বললেন, তাহলে আমরা সবাই মিলে কাজ করতে পারি। সেন বললেন, অবশ্যই। আমরা ইতিমধ্যে কৃষ্ণমণি হীরাটা খুঁজে পেয়েছি। তিনি বেদির দিকে এগিয়ে গেলেন। সেখানে একটা গোপন চাবি ছিল। সেটা টিপতেই বেদির মাঝখানের অংশটা খুলে গেল। ভেতর থেকে বের হলো একটা কাচের বাক্স। তার মধ্যে একটা বিশাল নীল হীরা। সূর্যের আলোতে সেটা চকচক করছিল। আমরা সবাই মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম। রিতা ফিসফিস করে বলল, কি সুন্দর। অনন্যা বলল, এই হীরাটার ওজন প্রায় 500 ক্যারেট। পৃথিবীর সবচেয়ে দামি হীরাগুলোর মধ্যে একটা। রিয়ান জিজ্ঞেস করল, এর দাম কত হবে? সেন বললেন, অন্তত 50 কোটি টাকার বেশি। কিন্তু ঐতিহাসিক মূল্য তার চেয়েও বেশি। প্রফেসর ঘোষ বললেন, এখন আমাদের এগুলো নিরাপদে বাইরে নিয়ে যেতে হবে। কিন্তু ঠিক তখনই একটা অদ্ভুত শব্দ হল। মনে হলো যেন কিছু একটা ভেঙে পড়ছে। অনন্যা চিৎকার করে বলল, সবাই সাবধান। ছাদ ধসে পড়ছে। আমরা সবাই দৌড়ে একপাশে সরে গেলাম। ছাদ থেকে বড় পাথরের টুকরো পড়তে লাগল। রবিন চিৎকার করে বলল, এখানে থেকে দ্রুত বের হতে হবে। কিন্তু যে পথ দিয়ে আমরা এসেছিলাম সেটাও বন্ধ হয়ে গেছে। চারদিকে পাথরের স্তূপ। সেন বললেন, এখানে আরেকটা গোপন পথ আছে। সেটা সরাসরি নদীর উপারে চলে গেছে। তিনি দেওয়ালের একটা নির্দিষ্ট জায়গা চাপ দিলেন। একটা গোপন দরজা খুলে গেল। আমরা সবাই সেই পথ দিয়ে দৌড়তে শুরু করলাম। পেছনে পাথর পড়ার শব্দ চলতেই থাকল। এই পথটা একদম সরু। আমাদের এক এক করে যেতে হল। প্রফেসর ঘোষ সামনে, তারপর আমি, তারপর রিতা, রিয়ান, রবিন, অনন্যা আর সবশেষে সেন। প্রায় 10 মিনিট দৌড়ানোর পর আমরা একটা সিঁড়ি দেখতে পেলাম। সেটা উপরের দিকে চলে গেছে। প্রফেসর ঘোষ বললেন, এই সিঁড়ি দিয়ে উঠলেই আমরা নদীর ঘাটে পৌঁছে যাব। আমরা সবাই সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম। অনেক উঁচু সিঁড়ি। মনে হচ্ছিল যেন অনন্তকাল ধরে উঠে চলেছি। অবশেষে আমরা একটা লোহার দরজার কাছে পৌঁছালাম। সেন সেটা খুলে দিলেন। বাইরে বের হয়ে দেখি আমরা সত্যিই নদীর ঘাটে এসেছি। সূর্য তখন অস্ত যাচ্ছে। আকাশ লাল হয়ে আছে। রিতা খুশিতে চিৎকার করে বলল, আমরা বেঁচে গেছি। রিয়ানও বলল, এটা ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বললাম, আল্লাহর রহমতে আমরা সবাই নিরাপদে বেরিয়ে এসেছি। প্রফেসর ঘোষ বললেন, এখন আমাদের এই আবিষ্কার সরকারের কাছে জানাতে হবে। এবং আপনাদের পরিবারের জন্য একটা ভালো পুরস্কারের ব্যবস্থা করতে হবে। পরদিন আমাদের বাড়িতে সরকারি কর্মকর্তারা এলেন। তারা আমাদের আবিষ্কারের কথা শুনে অভিভূত হলেন। তারা বললেন যে এই আবিষ্কার বাংলার ইতিহাসে একটা নতুন অধ্যায় যোগ করবে।
আর আমাদের পরিবার এই কাজে বিশেষ অবদানের জন্য একটা বড় পুরস্কার পাবে। কয়েক সপ্তাহ পর আমরা জানতে পারলাম যে আমাদের পাওয়া গুপ্তধনের মোট মূল্য প্রায় ১০০ কোটি টাকা। সরকার তার একটা অংশ আমাদের পরিবারকে দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় পুরস্কার ছিল আমাদের অভিজ্ঞতা। আমরা এক রাতেই ইতিহাসের সাক্ষী হয়েছিলাম। প্রফেসর ঘোষ এখন আমাদের পরিবারের একজন সদস্যের মতো। তিনি প্রায়ই আমাদের বাড়িতে আসেন। আর আমরা তাকে দাদুর মতো ভালোবাসি। ডক সেন এবং অনন্যাও আমাদের ভালো বন্ধু হয়ে গেছে। আমরা মাঝে মাঝে একসাথে পিকনিক করি। আজ যখন আমি এই গল্পটা বলছি তখনও আমার গা শিউরে উঠে। মনে হয় যেন সব কটা দিন আগের কথা। রিয়ান এখন ইতিহাস বিষয় নিয়ে পড়াশোনা করতে চায়। বলে, মা, আমিও প্রফেসর ঘোষের মতো প্রত্নতত্ত্ববিদ হব। রিতাও বলে, আমি জাদুঘরে কাজ করব। মানুষদের এইসব পুরনো জিনিসের কথা বলব। আমার মনে হয় আমাদের এই অভিজ্ঞতা শুধু আমাদের জীবন বদলায়নি, বরং আমাদের পরবর্তী প্রজন্মের জীবনেও প্রভাব ফেলবে। যারা আমার এই গল্প শুনছেন তাদের বলি, জীবনে অনেক সময় এমন সব সুযোগ আসে যেগুলো অবিশ্বাস্য মনে হয়। কিন্তু সেগুলোকে গ্রহণ করার সাহস থাকলে জীবনে অনেক সুন্দর অভিজ্ঞতা হয়। আমাদের পরিবারের সেই রাতের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে পরিবার হচ্ছে সবচেয়ে বড় শক্তি। যে কোনো বিপদে পরিবারের সবাই একসাথে থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। আর হ্যাঁ, আমাদের বাড়ির সেই বাগানটা এখনও আছে। তবে সেই সুড়ঙ্গের মুখটা সরকার সিল করে দিয়েছে নিরাপত্তার জন্য। কিন্তু মাঝে মাঝে রাতে যখন চাঁদের আলো সেই বাগানে পড়ে, তখন আমার মনে হয় যেন সেই রহস্যময় যুগের কিছু প্রভাব এখনও বাতাসে ভেসে বেড়ায়। এই ছিল আমাদের পরিবারের সেই অবিশ্বাস্য রহস্যময় অ্যাডভেঞ্চারের গল্প, যেটা আমাদের জীবনকে চিরতরে বদলে দিয়েছে। আশা করি আপনাদের গল্পটা ভালো লেগেছে। আর হ্যাঁ, এই গল্প শোনার পর আপনাদের চোখেও নিশ্চয়ই খুশির জল এসেছে। কারণ এমন সুখের শেষ সবসময় আনন্দাশ্রু নিয়ে আসে। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র ২২ বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় ১০,০০০ টাকা। রাকিবের বাবা মারা গেছেন ৩ বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স ১৫, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল ৫ কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স ৫০-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না। রাকিবের মনটা ভেঙে গেল। কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, ১৫,০০০ টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় ৩০ কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি। রাকিব বলল। ক্লাস শুরু হল। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে। মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো। আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে?
এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার। ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হল। মাকে সাহায্য করতে হল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম। তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না। আমি তোকে চাকরি খুঁজে দেবগু। রাকিব মাথা নাড়ল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়। ঢাকায় ভাড়া বাসায় থাকবি, সাজিদ বলল। তোকে তো জানি। ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে? আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না। সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে। ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন? খাওয়ার পর মিথিলা এল। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে। 5,000 টাকা গু। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া 3,000, মায়ের ওষুধ 2,000, খরচপাতি 3,000। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে কি? রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মনস্থির করল, সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। 15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা 3তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন। বয়স 40-এর কাছাকাছি। হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি ইমাম। 3 বছর ধরে। ভালো। আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে গু। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগল। হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে। জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হল। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম 1,000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল। বাকি 5 টাকা ধার করতে হল পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই, তুমি জেলা শহরে চাকরি নিও না। আমরা এখানে থাকি। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে। মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে। আমাকে ভালো চাকরি করতে হবে কি? রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এল। এনজিও থেকে চাকরি হয়েছে। পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হল। কিন্তু সাথে সাথে চিন্তাও হল, জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে। সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল। সব বলল। মানিক স্যার শুনলেন। তারপর বললেন, তুমি চিন্তা করো না। আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে, খালি পড়ে আছে। তুমি সেখানে থাকতে পারো। প্রথম 3 মাস ভাড়া লাগবে না। রাকিবের চোখে পানি এল।
স্যার, আপনি গু। তুমি ভালো ছেলে। তোমার উন্নতি হোক, এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। চতুর্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এল। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার। একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হল। রাকিবকে দায়িত্ব দেওয়া হল 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়। ছাদ দিয়ে পানি পড়ে। বেঞ্চ ভাঙা। শিক্ষক মাত্র 2 জন। ছাত্রছাত্রী প্রায় 150। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা। বেতন কম। সরকারি সাহায্য নেই। অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করেও ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল। ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল। মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা। তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে। তুমি চিন্তা করো না আগে। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে। রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে। নতুন বেঞ্চ এসেছে। ছাদ মেরামত হয়েছে। শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি। তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল। 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই, তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না। আমার হয়ে যাবে। তুমি ভালো থাকো গো। রাকিবের মনে হল জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। পঞ্চম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে। লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব মেধাবী। কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়। তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে। স্কুলে যায়। শিক্ষকদের সাথে কথা বলে। বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হল। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়। কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না। বিয়ের কথা ভাবার সময় নেই। এখন পরিবারের দায়িত্ব আছে গু। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল। বাবার মৃত্যুর কথা বলল। কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনল চুপচাপ। তারপর বলল, তুমি খুব সাহসী উ। রাকিব কিছু বলল না। শুধু হাসল। সময় যাচ্ছে। রাকিবের কাজ ভালো হচ্ছে। এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে। বেতনও বাড়ল। এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়। মাকে দেখে আসে। মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে। সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই, তোর বিয়ের কথা ভাবা উচিত কে? রাকিব হাসল। মা, এখনো সময় আছে। আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি। কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে। আমি চিন্তায় থাকি কি, মা বলল। তুমি চিন্তা করো না মা। সব ঠিক হবে উ। ষষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে।
মাসে ভাড়া ৫,০০০ টাকা। তবু মাকে প্রতি মাসে ১২,০০০ টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে। সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়। কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে। কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল। কোথা থেকে টাকা আসবে? তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি। সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালা। আমি তাকে বলবো। হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে গি। রাকিব অবাক হল। তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ গো। রাকিব কিছু বলল না। কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হল। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হল। বন্ধু রাজি হল মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল। অনেক গল্প করল। হাসল। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে। কিন্তু ১ বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা, সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব। আমার অনেক দায়িত্ব আছে গিউ। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয় গু। রাকিবের চোখে পানি এল। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারব না গি। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে। সততা দিতে পারবে। এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকাল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারব না গি। তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি, তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারারাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসল। ৭ম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল। তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনল চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে গি। তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব, খিমা চিন্তিত হল। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে। সমস্যা হবে না গি। মিথিলা খুশি হল। ভাইজা, তুমি বিয়ে করছ? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে। তোকে নিয়ে যাব ঢাকায়। কিন্তু সমস্যা এল অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হল। কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র ২০,০০০ টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ। তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না কি? তানিয়ার মা বললেন। বাবা, মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে কি? তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই। আমরা ছেলেটাকে দেখতে চাই কি? তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনল। তারপর বলল, আমি জানতাম এটা হবে গু। তুমি হাল ছেড়ে দিও না। আমি তাদের বোঝাব। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল।
রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াব। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল। কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি, একদিন সফল হবগ। তানিয়ার বাবা কিছু বললেন না। কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন। কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। অষ্টম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হল। কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে। সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব। বেশি খরচ করব না আগে। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়। অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 50,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারব না আগে। এটা উপহার। তুমি আমার ছাত্রের মতো। তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। তুমি ভালো থাকো। এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে 35,000 টাকা। রাকিব বিশ্বাস করতে পারল না। 35,000 টাকা! এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। তুমি যোগ্য। তুমি পারবে কি? ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল। সব বলল। মা কাঁদতে লাগল। খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছ কি? মা বলল। মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে। তুমি সুস্থ থাকবে। বিয়ের দিন এল। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হল। সবাই দোয়া করল। আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল। 2 বেডরুমের। তারা ঠিক করল মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না। বলল, তোমরা নতুন বিয়ে করেছ। আমরা গেলে তোমাদের সমস্যা হবে। তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা। আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এল। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়। 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি। কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে। সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন 55,000 টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে। মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা। হ্যাঁ, মনে আছে। তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ। আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি,
তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগল। কিভাবে টাকা জমাবে, কোথায় স্কুল খুলবে, কিভাবে চালাবে। 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসল। সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য। তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল। না রে, এটা তোর নিজের যোগ্যতা। তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি। সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। হ্যাঁ, আর এটা শুধু শুরু। আমাদের আরও অনেক পথ যেতে হবে। তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। বেতন 50,000 টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 40,000 টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষে। সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ। তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই 3 বছরে প্রায় 10 লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনল। 2 বিঘা জমি। সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল। আরও 5 লক্ষ টাকা। মোট 15 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হল। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন। শিক্ষক খুঁজে দিলেন। 6 মাস পর স্কুল তৈরি হল। নাম দেওয়া হল আলোর পাঠশালা। স্লোগান, শিক্ষাই আলো, শিক্ষাই মুক্তি। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে। ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এল। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম। লেখাপড়া করতে পারিনি ঠিকমতো। কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হল। প্রথম দিন 50 জন বাচ্চা ভর্তি হল। দ্বিতীয় মাসে 100। তৃতীয় মাসে 200। রাকিব আর তানিয়া সপ্তাহে 3 দিন স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। শিক্ষকদের ট্রেনিং দেয়া। স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে। বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে। তারা দুপুরে খায় না। মা তাদের খাওয়ায়। 2 বছর পর স্কুলে 5 বাচ্চা পড়ছে। 10 জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। 11 অধ্যায়, জীবনের পূর্ণতা। 5 বছর পর। রাকিবের বয়স এখন 33। তানিয়ার বয়স 31। তাদের একটা মেয়ে হয়েছে। নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স 2 বছর। মিথিলা এখন ডাক্তার। সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়া। মা সুস্থ এবং খুশি। তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে 1000 বাচ্চা পড়ছে। 20 জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না। তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়া। তারা আরও 2টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। হাতে চায়ের কাপ। কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। 8 বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম।
আজ আমার নিজের স্কুল আছে। 1000 বাচ্চা পড়ছে গু। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি। কিন্তু আরও অনেক পথ বাকি, কুতানিয়া বলল। জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল গো। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে। তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা, সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে গি। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে 3 বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল। বলছিল, আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি গিয়ে। হঠাৎ অননা দৌড়ে এল। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অননা একটা ছবি দেখাল। একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ গু, অননা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি গ। আমি ডাক্তার হব, মাসির মতো। তারপর গরিব মানুষদের দেখব, অননা বলল। তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে গু। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান। সে ঝামেলা করবে গু। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে। সময় লাগবে, টাকাও লাগবে গু। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল। তারপর বলল, আমরা লড়ব। আমরা সত্যের পক্ষে আছি। কেস শুরু হল। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে। আইনজীবীর ফি দিতে হচ্ছে। টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল। সবাই মিলে টাকা তুলো রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ। আমরা তোমাকে একা ছাড়ব না। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল। প্রশাসক বিষয়টা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হল। সবাই খুশি। বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি। কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের সবার জয়। সত্যের জয়। ত্রয়োদশ অধ্যায়, সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে, পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এল আলোর পাঠশালাগু দেখতে। সে সব দেখল। শিক্ষকদের সাথে কথা বলল, বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ। আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য গু। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আপনি একটা প্রস্তাব লিখে পাঠান, আমরা অনুমোদন করব। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল, পাঠিয়ে দিল।
1 মাস পর অনুমোদন এল। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিনা। নতুন স্কুল তৈরি শুরু হল। এবার আরও বড় স্কুল, আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজা, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখবগু। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হল। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেওয়া হল আলোর পাঠশালা, দুগ। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5 বাচ্চা ভর্তি হল। রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল, জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। 14 অধ্যায়, পুরস্কার। 3 বছর পর। রাকিব এখন 40 বছরের। তার 5টা আলোর পাঠশালাগু আছে। 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে। 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল। ঢাকা থেকে। শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জিউ। আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন গু। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন গু। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল। খুশির কান্না। তুমি পেরেছ। তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো গু। মিথিলা বলল, ভাইজা, তুমি আমার হিরো গো। অনন্যা, এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন। ঢাকা বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে। তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম গো। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হল। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন। একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর 5 লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি। কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, যে কেউ পারে যদি সে চেষ্টা করে। পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে গু। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হল। সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি। আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি, তানিয়া বলল। 50 অধ্যায়, উত্তরাধিকার। আরও 5 বছর কেটে গেল। রাকিবের বয়স এখন 45। তার 10টা আলোর পাঠশালাগু আছে। 10টা জেলায়। 6000 বাচ্চা পড়ছে। 4 শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। অনন্যা এখন 12 বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া। বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতিনাতনীদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন 2 সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে। নাম অনির্বাণ। বয়স 5 বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এল। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই।
শুধু 3টা জিনিস, স্বপ্ন, পরিশ্রম আর সততা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও 20টা স্কুল খুলব, প্রতিটা জেলায়, যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন। রাকিব মাথা নাড়ল। না, আমি শিক্ষক থাকতে চাই। রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হল। পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হল রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়, ডোনেশন দিতে চায়, স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ, মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়, শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ, আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও 10 বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন 55। চুলে পাক ধরেছে, কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন 25টা আলোর পাঠশালাগু আছে। 15,000 বাচ্চা পড়ছে, 1000-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই, 3 বছর আগে মারা গেছেন। শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়রকে। তাদের 2 সন্তান। অনন্যা এখন 22 বছর। সে শিক্ষক হয়েছে, আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন 15 বছর। সে মেডিকেলে পড়তে চায়, মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে, বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে, গল্প বলে, গান শেখায়, জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল। বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ, তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না। তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল। তারপর বলল, জীবনের অর্থ হল অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল। আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার চেয়ে আরও ভালো হবে। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে, আকাশ লাল কুমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এত দূর যাবে। রাকিব হাসল। আমিও জানতাম না, কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে। না, তুমি পেরেছ তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম। তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালা দেখা যাচ্ছে, বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি। তুমি পেরেছ, তুমি হাজারো জীবন বদলে দিয়েছ। তানিয়া বলল। হঠাৎ অনন্যা এল। বাবা, মা, খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়াল। চলো। 3 জন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল, হাসল, গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা, কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হলো যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল। তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম, পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে, তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।